হ্যালো এভরিওয়ান, আই এম জয়ন্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং সেমিস্টার দাদা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ভূগোল থেকে ভূ অভ্যন্তরের গঠন। ভূ অভ্যন্তরের গঠন বলতে আমরা কি বুঝি? ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে আমাদের জানতে হলে যে পৃথিবী পৃষ্ঠের যেসব ঘটনা কার্যক্রমে ঘটে চলছে সেসব সম্পর্কে আমাদের জানতে হবে। যে সকল উৎসের মাধ্যমে পদার্থের ভৌত এবং রাসায়নিক সমন্বয়গুলো ঘটে চলছে সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। একটা পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব, 2 নম্বর কৃত্রিম উৎস এবং 3 নম্বর হচ্ছে প্রাকৃতিক উৎস। আমরা যদি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তথ্যটাকে দেখি না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রহাণু মতবাদ। গ্রহাণু মতবাদ বলছে কি, গ্রহাণু পুঞ্জের ফলে যেসব উল্কাপিণ্ড কিংবা যেসব জ্যোতিষ্কের ফলে পৃথিবী পৃষ্ঠে এসে পড়ছে এবং সেটা থেকে আমরা কি করছি, বিভিন্ন তথ্য সংগ্রহ করে ধারণা করতে পারবো যে পৃথিবী পৃষ্ঠের এবং ভূপৃষ্ঠের অভ্যন্তরীণে কী সব পদার্থ আছে। দ্বিতীয়টা যদি আমরা দেখি কৃত্রিম উৎস। এই কৃত্রিম উৎস আবার 3 ভাগে, একটা হচ্ছে শিলার ঘনত্ব, একটা চাপের ঘনত্ব এবং আরেকটা হলো তাপীয় অবস্থা। শিলার ঘনত্ব যেটা আমরা বলছি, শিলার ঘনত্ব বলতে বোঝায় প্রতি 2.8 গ্রাম ঘনসেমি, সেটাকে আমরা শিলার ঘনত্ব বলছি। এবং চাপের ঘনত্ব কি? চাপের ঘনত্ব হচ্ছে কি, আমরা কোনো বস্তুর উপর যতটা চাপ দেব তার ঘনত্ব তত বাড়বে। বস্তুকে আমরা যত চাপ দিব তার ঘনত্ব ততই বাড়বে, সেটা হচ্ছে আমার চাপের ঘনত্ব। এবং তাপীয় অবস্থা কি, বলা হয়েছিল যে একদা সময় যে পৃথিবীটা ছিল কি, একটা অগ্নিপিণ্ড ছিল, পৃথিবীটা ছিল একটা অগ্নিপিণ্ড। এবং যদি আমরা দেখি প্রতি 100 মিটার গভীরতায়, আমরা যদি পৃথিবী পৃষ্ঠের প্রতি 100 মিটার গভীরতায় যাই তাহলে 2.5 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড করে কি হবে, আমাদের তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। 3 নম্বর যদি আমরা প্রাকৃতিক উৎসটা দেখি, প্রাকৃতিক উৎসটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করছি। একটা বলছে অগ্নুদ্গম, একটা ভূমিকম্পের তরঙ্গ, একটা উল্কাপিণ্ড। অগ্নুদ্গম বলতে আমরা কি বুঝি, যখন পৃথিবীর গভীরে যে ম্যাগমা বা লাভাগুলো থাকে, ম্যাগমাগুলো, সেই ম্যাগমাগুলো যখন আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে এবং লাভাগুলো বেরিয়ে এসে কোনো ভূপৃষ্ঠে কোনো শক্ত একটা আবরণ তৈরি করছে, সেটাকেই আমরা বলছি অগ্নুদ্গম। এবার ভূমিকম্পের তরঙ্গটা কি? ভূমিকম্পের তরঙ্গ হলো, ধরো আমরা যদি পুকুরে একটা ঢিল মারি, সেই ঢিলের যে তরঙ্গগুলো হবে কি, ওই মেইন পয়েন্ট থেকে তরঙ্গগুলো চারদিকে ছড়িয়ে পড়বে। ভূমিকম্পের তরঙ্গটা হচ্ছে ঠিক একই রকম, যেখান থেকে পৃথিবীর কেন্দ্র এবং কেন্দ্র থেকে উপকেন্দ্র, এই কেন্দ্র থেকে উপকেন্দ্র থেকে তারপরে পৃথিবীর চারদিকে আমাদের তরঙ্গটা ছড়িয়ে পড়ছে, সেটাকেই বলছি আমরা ভূমিকম্পের তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ যদি দেখি আমরা 3টে তরঙ্গ পাবো। একটা পাবো প্রথম তরঙ্গ পি তরঙ্গ, বা এটাকে প্রাথমিক তরঙ্গ বলা হয়, প্রাথমিক তরঙ্গ বলা হচ্ছে। তারপরে এস তরঙ্গ, এটাকে সেকেন্ডারি বা দ্বিতীয় তরঙ্গ বলা হচ্ছে। এবং এল তরঙ্গ, 3টা তরঙ্গ। আরেকটা যদি আমরা মতবাদ দেখি উল্কাপিণ্ড, এই উল্কাপিণ্ড হচ্ছে গ্রহাণুপুঞ্জ থেকে যেসব ধরো জ্যোতিষ্ক বা উল্কাগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠে পৌঁছাচ্ছে, তাদের থেকে আমরা অনুমান করতে পারবো যে পৃথিবীর ভূ অভ্যন্তরে পদার্থগুলো কি কি দিয়ে তৈরি, সেটাকে আমরা বলছি গ্রহাণুপুঞ্জ। এবার ভূ অভ্যন্তরীণ স্তরবিন্যাস, আমাদের এটা চলে গেল ভূ অভ্যন্তরের গঠন। এবার দ্বিতীয় পার্টটা যদি আমরা দেখি ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস, আমাদের এই অধ্যায়ের 2টো পার্ট। একটা হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন, যেটাকে আমরা 3টে ভাগে ভাগ করছিলাম: পৃথিবীর উৎপত্তি, কৃত্রিম উৎস, প্রাকৃতিক উৎস। এই কৃত্রিম উৎস যেটা ছিল এবং কৃত্রিম যে উৎস, সেটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করছিলাম: একটা শিলার ঘনত্ব, একটা চাপের ঘনত্ব এবং তাপীয় অবস্থা। আর প্রাকৃতিক উৎসকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগে: অগ্নুদ্গম, ভূমিকম্পের তরঙ্গ, উল্কাপিণ্ড। প্রথম পার্টটা শেষ। এবার দ্বিতীয় পার্টটা যদি আমরা দেখি ভূ অভ্যন্তরীণ স্তরবিন্যাস। ভূ অভ্যন্তরীণ স্তরবিন্যাস কি, যদি আমাদের এই পৃথিবীটাকে দেখি, যে পৃথিবীটাকে কি আমরা বাজার থেকে তরমুজ কিনি, এইভাবে তরমুজ কিংবা পেঁয়াজের সেগুলো যদি সিঁড়ি, পৃথিবীরকেও আমরা 3টা স্তর পাবো। প্রথম যে স্তরটা সেটাকে বলে ভূত্বক। প্রথম স্তরকে আমরা বলবো কি, ভূত্বক। দ্বিতীয় স্তরকে বলবো আমরা গুরুমণ্ডল। এবং তৃতীয় স্তরকে বলবো আমরা কেন্দ্রমণ্ডল।
এবার ভূত্বকটা যদি আমরা দেখি, ভূপৃষ্ঠ থেকে মোহরবিষিক যে তলটা আছে, মোহরবিষিক তল বা স্তর, ভূপৃষ্ঠ থেকে মোহরবিষিক যে স্তর পর্যন্ত আছে সেই পর্যন্ত হচ্ছে কি আমার ভূত্বকের বিস্তৃত। এই ভূত্বকের আবার মহাদেশের নিচে এবং মহাসাগরের নিচে আলাদা আছে। মহাসাগরের নিচে 8 কিলোমিটার পর্যন্ত ভূত্বক বিস্তৃত এবং মহাদেশের নিচে যদি আমরা দেখি 20 থেকে 70 কিলোমিটার পর্যন্ত ভূত্বক বিস্তৃত। এবার আমরা যাব গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা বহির্গুরুমণ্ডল, একটা অন্তঃগুরুমণ্ডল। বহির্গুরুমণ্ডলে যদি আমরা দেখি, মোহরবিষিক যে স্তরটা আছে সেখান থেকে 1000 কিলোমিটার পর্যন্ত গভীরতা এবং অন্তঃগুরুমণ্ডল যেটা আছে সেটা যদি আমরা দেখি 1000 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবার গুরুমণ্ডল থেকে আমরা যদি কেন্দ্রমণ্ডল দিকে যাই, কেন্দ্রমণ্ডলের গভীরতা হবে 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার পর্যন্ত। কেন্দ্রমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল, একটা বহির্কেন্দ্রমণ্ডল। তাহলে আমরা যদি দেখি এই ভূত্বকের মধ্যে আবার আমরা একটা জিনিস পাবো, একটা হচ্ছে সীমা, একটা হচ্ছে শিয়াল। সীমাটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক এবং শিয়ালটা হচ্ছে কি মহাদেশীয় ভূত্বক। সীমাটা হচ্ছে কি কি নিয়ে গঠিত? সীমাটা হচ্ছে সিলিকা এবং ম্যাগনেসিয়াম দিয়ে সীমা গঠিত, আর শিয়ালটা গঠিত হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে শিয়ালটা গঠিত। আরেকটা জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা আমরা কাকে বলছি? বিযুক্তি রেখা বলতে গেলে আমরা যদি দেখি যে পৃথিবীর যে স্তরগুলো আছে না, গুরুমণ্ডল, ভূত্বক, কেন্দ্রমণ্ডল, এই প্রত্যেকটা স্তরকে আমরা যদি ভাগ করি এবং ভাগ করার মাঝে এটা যদি গুরুমণ্ডল হয়, যে এটা যদি ভূত্বক হয় এবং এর নিচেটা যদি গুরুমণ্ডল হয়, চারটে বিযুক্তি রেখা। একটা হলো মোহরবিষিক বিযুক্তি রেখা, 2 নম্বর গুটেনবার্গ বিযুক্তি রেখা, 3 নম্বর লেহম্যান বিযুক্তি রেখা এবং 4 নম্বর হচ্ছে রেপট্টি বিযুক্তি রেখা। চারটে বিযুক্তি রেখা আছে। এবার যদি আমরা দেখি যে মোহরবিষিক বিযুক্তি রেখা, মোহরবিষিক বিযুক্তি রেখা এটা কি? মোহরবিষিক বিযুক্তি রেখা হলো আমাদের ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে। ভূত্বক, এটা ভূত্বক আছে আমাদের, ভূত্বক এটা, আর এটাকে পাহাড়, এই যে এগুলো পাহাড় আমাদের। ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে আছে কি আমাদের মোহরবিষিক বিযুক্তি রেখা এবং এর মাঝে আরেকটা আছে, সেটা কি অ্যাস্ট্রোস্ফিয়ার স্তরটাও কিন্তু এখানটায় আছে। অ্যাস্ট্রোস্ফিয়ার স্তর হচ্ছে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে। 2 নম্বর আমরা যদি দেখি গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা আমাদের গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে আছে আমাদের গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ। গুটেনবার্গটা আমরা কি করে মনে রাখবো? এই যে গুরুমণ্ডল এর অক্ষর গ দিয়ে এবং গুটেনবার্গ গ দিয়ে, ওই জন্য আমরা মনে রাখবো কি গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে আছে কি গুটেনবার্গ বিযুক্তি রেখা। 3 নম্বরে যদি আমরা দেখি লেহম্যান বিযুক্তি রেখা। লেহম্যান বিযুক্তি রেখা আছে বহির্কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। বহির্কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে আছে কি আমাদের লেহম্যান বিযুক্তি রেখা। 4 নম্বরটা আমরা যদি দেখি রেপট্টি বিযুক্তি রেখা। রেপট্টি বিযুক্তি রেখা আছে কোরফেসীমা এবং নিফেসীমার মাঝে। কোরফেসীমা এবং নিফেসীমা। কোরফেসীমাটা কি হলো? কোরফেসীমা হলো ক্রোমিয়াম, লোহা, সিলিকা এবং ম্যাগনেসিয়াম। ঠিক আছে। দ্বিতীয়টা নিফেসীমা হলো নিকেল, লোহা, সিলিকা এবং ম্যাগনেসিয়াম। তাহলে আমরা আবারও যদি দেখি যে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, টোটাল আমরা 3টে ভাগে ভাগ করছি। পৃথিবীর একটা তরমুজের যেমন একটা পার্ট হয়, তরমুজের যে পার্টটা, ওরকম মনে করো পৃথিবীটাকে আমরা তরমুজের একটা পার্টের মতো কেটে নিলাম। সেখান থেকে আমরা 3টে পার্ট পেলাম, একটা ভূত্বক, একটা গুরুমণ্ডল, একটা কেন্দ্রমণ্ডল। ভূত্বকটা হচ্ছে 0 থেকে 60 কিলোমিটার পর্যন্ত আমাদের বিস্তৃত, আর গুরুমণ্ডল হচ্ছে কত আমাদের, যদি আমরা দেখি এই অ্যাস্ট্রোস্ফিয়ার স্তর থেকে 2900 কিলোমিটার পর্যন্ত আমাদের গুরুমণ্ডলটা বিস্তৃত। একে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা বহির্গুরুমণ্ডল, একটা অন্তঃগুরুমণ্ডল। বহির্গুরুমণ্ডলটা কত আছে? 1000 থেকে 2009, বহির্গুরুমণ্ডল হচ্ছে অ্যাস্ট্রোস্ফিয়ার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত এবং অন্তঃগুরুমণ্ডল হচ্ছে 1000 কিলোমিটার থেকে আমাদের 2900 কিলোমিটার পর্যন্ত। কেন্দ্রমণ্ডলটা যদি আমরা দেখি বহির্কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল, বহির্কেন্দ্রমণ্ডল কত আছে 5100 কিলোমিটার পর্যন্ত এবং অন্তঃকেন্দ্রমণ্ডল হচ্ছে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে বন্ধুরা আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে আমরা যদি দেখি তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তৃতীয় অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া নিয়ে চলে এসেছি। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের সবার, অবশ্যই কমেন্টে জানাইও। আর যদি কোথাও খারাপ মনে হয় সেটাও অবশ্যই কমেন্টে জানাবা আমাদের। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই দেবা।